হরি ওং নমঃ শিবায়, হরি ওং নমঃ শিবায়, হরি ওং নমঃ শিবায়। আজকেও আলোচনা করব কিছু প্রশ্ন উত্তর নিয়ে। এই মুহূর্তে অনেকেরই বহুবিধ সমস্যা দেখা দিয়েছে জীবনে, কারণ এই লকডাউন ব্যাপারটা ক্রমে দীর্ঘ হচ্ছে এবং মানুষের 70 বছরের জীবনেও 80 বছরের জীবনেও মানুষ এই ধরনের লকডাউন দেখেনি। এর ফলে কিছু মানুষ তার কাজকর্মের গতি হারিয়েছে, ব্যবসা হোক চাকুরি হোক, সেক্ষেত্রে তাদের প্রমোশন আটকে গিয়েছে, কারোর কাছে জব নেই, কারোর ঠিকঠাক মতো স্যালারি হচ্ছে না এবং ব্যবসার ক্ষেত্রেও নানাবিধ সমস্যা দেখা দিয়েছে। এবং বিবাহের ক্ষেত্রেও বিয়ের দেখাশোনা ঠিকমতো হচ্ছে না, বিয়ের ক্ষেত্রে দেরি হচ্ছে, যোগাযোগ হচ্ছে না, বিভিন্ন প্রকার সমস্যা এই মুহূর্তে খুব প্রকট হয়েছে। তো আজকে মূল আলোচনা করব যে লকডাউনে যাদের বিয়ের বিষয়গুলো ব্যাহত হচ্ছে, তোমার মেয়ের হয়তো বয়স ছিল 28, আজকে প্রায় 1.5 বছর ধরে 2 বছর ধরে লকডাউন এইভাবে চলছে, তো প্রায় আজকে 30 বছর বয়স হতে চলল, কিন্তু বিয়ের যোগাযোগ হচ্ছে না। দেখো, যদি কারোর জন্মকুণ্ডলী একবার খুলে দেখবে, যদি লগ্নে শনি থাকে বা যদি সপ্তমে শনি থাকে, যেখানে লগ্ন লেখা আছে সেখানে শনি আছে, অথবা যেখানে লগ্ন লেখা আছে সেখান থেকে অ্যান্টি ক্লকওয়াইজ 7 নম্বর ঘরে শনি আছে, তাহলে অবশ্যভাবেই বিয়ের ক্ষেত্র খুব কঠিন। বিয়ে এত সোজাভাবে হবে না, বিয়ের ক্ষেত্রে বাধা, বহুবিধ বাধা। এবং তার সাথে যদি মঙ্গল রাহু বা মঙ্গল কেতু বা মঙ্গল শনি কোনো ঘরে থেকে থাকে, তাহলে কিন্তু বিয়ের পরে সুখ শান্তি বিঘ্নিত হবে এবং সেপারেশনের সমস্যা আসবে, মানে সেপারেশন ঘটবে, বিচ্ছেদ ঘটবে এবং একাধিকবার এর পরের বিবাহ যে সফল হবে এমন নয়, এবং একাধিকবার বিয়ের প্রয়োজন পড়বে এবং এর পরের বিয়েও যে সফল হবেই তা নয়। বিয়ের ক্ষেত্রে বিভিন্ন প্রকারের গ্রহ অবস্থানের ফলে এই সমস্যাগুলো দেখা দেয়। তার ওপরে এখন আবার লকডাউনের সমস্যা দেখা দিয়েছে, দেখাশোনাতে সমস্যা, বিয়ে স্থির হতে পারছে না, পাকাপাকি হতে পারছে না, অনুষ্ঠান করতে সমস্যা। তো আজকে আমি মূলত আলোচনা করব এর মধ্যে, বিয়ের মধ্যেও যাদের বিয়ে ঠিক হতেই পারছে না, বিয়ের যোগাযোগ এসেও সেটা হতে পারছে না, বা বিয়ে ঠিক হয়ে গিয়ে ভেঙে গিয়েছে, তারা একবার দেখবে তাদের জন্মকুণ্ডলী। যদি তোমার সপ্তমপতি দ্বিতীয় বা ষষ্ঠ স্থানে থাকে, তাহলে বিয়ে ঠিক হয়ে বারবার ভেঙে যাবে, বারবার ঠিক হয়েও ভেঙে যাবে। ধরো তোমার তুলা লগ্ন, তাহলে তোমার সপ্তমপতিকে, তাহলে তোমার অনার অফ দ্য 7th হাউস, তোমার সপ্তমপতি, তোমার সপ্তম স্থান হচ্ছে মেষ এবং সপ্তমপতি হচ্ছে মঙ্গল। সেই মঙ্গল যদি বৃশ্চিক রাশিতে থাকে দ্বিতীয় স্থানে, অথবা যদি ষষ্ঠ স্থানে মীন রাশিতে থাকে,
তাহলে কিন্তু ভেঙে যাওয়ার সম্ভাবনা প্রবল, বিয়ে ঠিক হয়েও বিয়ে ভেঙে যাবে। আর যদি শত্রু নক্ষত্রে পড়ে তাহলে তো বিয়ে ঠিকই হতে পারবে না, বিয়ে ফাইনাল হতে পারবে না। বিয়ের ক্ষেত্রে বারংবার বাধা আসবে। এমনকি প্যান্ডেল বা তোমার ম্যারেজ হল বুকিং করেও, ক্যাটারিং বুকিং করেও তাকে ক্যান্সেল করবার প্রয়োজন পড়বে, কারণ বিয়ে ভেঙে যাবে, মাঝ রাস্তাতে বিয়ে ভেঙে যাবে যদি এই ধরনের গ্রহ অবস্থান তোমার থাকে। আবার বলছি, ধরো এবার আমি তোমাদেরকে ধনু লগ্ন দিয়ে বলি। ধনু লগ্ন, তো ধনু লগ্নে তোমার সপ্তমপতি হচ্ছে বুধ। সেই বুধ যদি তোমার বৃষ রাশিতে ষষ্ঠ স্থানে থাকে অথবা যদি দ্বিতীয় স্থানে মকর রাশিতে থাকে তাহলে কিন্তু বিয়ে বারবার ঠিক হয়েও ভেঙে যাবে, বিয়ে অথবা বিয়ে ঠিক হতে পারবে না। আর যদি সেটি শত্রু নক্ষত্রে পড়ে তাহলে বিয়ে ঠিক হয়েও বারবার ভেঙে যাবে। এবারে তোমাদের বলি, যদি কারোর সপ্তমপতি অষ্টম স্থানে থাকে, বিশেষত মেয়েদের জন্মকুণ্ডলিতে এরকম সমস্যা বেশি দেখতে পাওয়া যায়। ধরো তোমার কন্যা লগ্ন এবং কন্যা লগ্নে সপ্তমপতি তোমার হচ্ছে তোমার বৃহস্পতি, মীন হচ্ছে সপ্তম ঘর। সেই বৃহস্পতি যদি তোমার মেষে অষ্টম ঘরে থাকে, যে কোনো লগ্নের অর্ডারেই যদি সপ্তমপতি অষ্টম স্থানে থাকে তাহলে এটি হলো বৈধব্য যোগ। এটি ছেলে বা মেয়ে উভয়ের ক্ষেত্রেই তার স্বামী বা স্ত্রী মারা যাওয়ার যোগ ইন্ডিকেশন করে। বিশেষত মেয়েদের ক্ষেত্রে এটি অধিক অমঙ্গল এটি বিচার করা হয়ে থাকে বা এটি ধরে নেওয়া হয়ে থাকে যদি তোমার সপ্তমপতি অষ্টম স্থানে থাকে। আবার বলছি, ধরো তোমার মেষ লগ্ন, তাহলে তোমার সপ্তমপতি হচ্ছে শুক্র, তুলা হচ্ছে তোমার সপ্তম ঘর, সপ্তমপতি শুক্র। সেই সপ্তমপতি যদি বৃশ্চিক রাশিতে, শুক্র যদি অষ্টমে থাকে বৃশ্চিক রাশিতে, তাহলে এটি হলো বৈধব্য যোগ। এটি বিবাহভঙ্গ যোগও বটে, কিন্তু সেক্ষেত্রে বিচার করে দেখতে হবে যে ওটাকে আমরা কি বলবো, অর্থাৎ ওটিকে কি আমরা বিবাহভঙ্গ যোগ বলবো নাকি বৈধব্য যোগ বলবো। বিবাহভঙ্গ যোগ হবে যদি তার সাথে অন্য কোনো গ্রহ, বিশেষত মঙ্গল অথবা তার সাথে চতুর্থপতি যদি মেলিফিক্স অবস্থাতে থাকে, তাহলে অশান্তির মাধ্যমে সেই বিবাহ বিচ্ছেদ হবে। সেই মেয়ের শ্বশুর বাড়িতে গুণগুলো কম দেখবে এবং দোষগুলো বেশি দেখবে, এবং একটা সময় গিয়ে সেই বিবাহ বিচ্ছেদ হয়ে যাবে। আর যদি চতুর্থপতি বা মঙ্গল তার সাথে অশুভ বা মেলিফিক্স না হয়, শুধুমাত্র সপ্তমপতি অষ্টমে বিরাজ করে বা অষ্টমে থাকে, তাহলে এটি হবে বৈধব্য যোগ। সেই মেয়েটি বা সেই ছেলেটির অসময়ে তার স্বামী বা স্ত্রীর মৃত্যু হবে, অসময়ে তার স্বামী বা স্ত্রীর মৃত্যু হবে। বিবাহের 10 বছর পর, 7 বছর পর, 1 বছর পর, 3 বছর পর, 2 বছর পর, 4 বছর পর এরকম সময়ে মৃত্যু ঘটবে, এটি ইন্ডিকেশন করে। এই সমস্ত নেগেটিভিটি থেকে বাঁচবার জন্য বিবাহ জটক বিচার মানুষকে অনেক
হেল্প করতে পারে। সুতরাং বিবাহের পূর্বে, বিয়ের আগে ছেলে এবং মেয়ের জন্মকুণ্ডলী মিলিয়ে বিয়ে করা সেক্ষেত্রে শুভ হয়ে থাকে। ছেলে এবং মেয়ের জন্মকুণ্ডলী মিলিয়ে বিয়ে করা উচিত, এরকম কোনো প্রকারের অঘটন যেন না ঘটে। এর পরের বিষয় যে অনেক ছেলে দূরে, অর্থাৎ জন্মস্থান থেকে বা ওয়েস্ট বেঙ্গল থেকে তোমরা দূরে জব করো, ব্যাঙ্গালোরে থাকো অথবা চেন্নাই থাকো অথবা দিল্লি থাকো, নয়ডা থাকো অথবা হায়দ্রাবাদ থাকো, সেজন্য কি হচ্ছে, তোমাদের বিয়ে হতে পারছে না। সেজন্য মেয়ে পক্ষ বলছে না আমার একমাত্র মেয়ে বা আমার মেয়ে অত দূরে গিয়ে থাকবে, তারা রাজি হচ্ছে না বা তারা সেদিকে উৎসাহ দেখাচ্ছে না। এরকম সমস্যা অনেকের জীবনে দেখা যায়। তো এগুলো বেশিরভাগ ঘটে কেন? যদি তোমার লগ্নপতি উপচয়ে থাকে, যদি লগ্নপতি যদি উপচয় গৃহে থাকে, তাহলে কি হয়, জন্মস্থানের কাছাকাছি সে ব্যক্তির আয় হয় না, ভালো আয় হয় না। সে ব্যক্তিকে কর্মসূত্রে দূরে যেতে হয়, ছেলে হোক বা মেয়ে, তাকে দূরে থাকতে হবে তার কর্মসূত্রে। অথবা রাহু যদি তার অষ্টমে থাকে অথবা রাহু যদি উপচয়ে থাকে, তাহলে কি হবে, তাহলে কিন্তু তাকে ঘুরতে হবে, তাকে কিন্তু প্রচুর মানে ভ্রমণ করতে হবে বা যেতেই হবে, অনিচ্ছা থাকা সত্ত্বেও তাকে যেতে হবে। তো সেক্ষেত্রে যাদের বিয়ের অসুবিধে হয়ে যায়, কীরকম গ্রহ অবস্থান থাকলে এরকম হয়ে থাকে, যদি তোমার সপ্তমপতি রাহুযুক্ত থাকে, তাহলে তোমাকে কর্মসূত্রে দূরে থাকতে হবে। যদি তোমার দশমপতি যদি রাহুযুক্ত থাকে, তাহলে তোমাকে কর্মসূত্রে দূরে থাকতে হবে। লগ্নপতি এবং চতুর্থপতি যদি উপচয়ে থাকে, তাহলেও কিন্তু তোমাকে দূরে থাকতে হবে। তো এরকম অবস্থায় বিয়ে হতে চায় না, সঠিক তুমি পাত্রী পাও না, বা মেয়েদের ক্ষেত্রে এরকম সমস্যা হয়, তারা সঠিক পাত্র পায় না। তো সেক্ষেত্রে তোমরা কোনো অভিজ্ঞ জ্যোতিষতান্ত্রিকের সাথে তোমরা যোগাযোগ করবে, যেন এই সমস্যাগুলোকে কাটিয়ে তোমাদের বিয়ে হতে পারে। দেখো, অবশ্যই এই সমস্যা যদি তোমরা পড়েছ, তাহলে অবশ্যই দেখো যে লগ্নপতি এবং চতুর্থপতি, বা শুধু লগ্নপতি বা শুধু চতুর্থপতি উপচয়ে আছে, অথবা সপ্তমপতি দশমপতি রাহুর সংযোগে আছে, অথবা দেখো যে তোমার সপ্তমপতি বা দশমপতি উপচয়ে আছে। তো এই উপচয়ে থাকলে কি হবে, তখন কিন্তু বিয়ের ক্ষেত্রে বাধা হয়ে যাবে, আর বিয়ে হতে পারবে না, বিয়েটার ক্ষেত্রে বাধা হয়ে যাবে। এবার দেখো, যাদের তোমাদের 32, 34, 36 বছর মেয়ে বা ছেলে, বিশেষত মেয়েদের কথা বলছি, 38 বছর বয়স হয়ে গেছে, বিয়ে হয়নি। তো দেখো, তাদের জন্মকুণ্ডলিতে শনি রাহু মঙ্গল একসাথে কোনো না কোনো ঘরে বসে আছে, অথবা মঙ্গল কেতু শনি একসাথে কোনো না কোনো ঘরে বসে আছে। এরকম যদি অবস্থান তৈরি হয়ে থাকে, এটা খুব জটিল অবস্থান, একে বলা হয় অনুরাযোগ বলা হয়,
বা একে চিরকুমারী বা চিরকুমার যোগও বলা হয়ে থাকে, বা একে চিরকুমারী বা চিরকুমার যোগ বলা হয়ে থাকে, তাহলে বিয়ে সম্ভব হয় না। তাহলে বিয়েতে বাধা হয়ে যায়। বিয়ে যোগাযোগ জীবনে অনেক আসে, 70, 80, 90, 100 বিয়ের যোগাযোগ আসে, কিন্তু বিয়ে ম্যাচিওর করে না। দেখা গেল মেয়ের বয়স হয়ে গেছে 38, 34, 35, 36, খুবই জটিল সমস্যা। তখন তোমায় আর কাল বিলম্ব না করে তোমাকে কি করতে হবে, এই অনুরাগ যোগের বা এই চিরকুমারী যোগের তোমাকে প্রতিকার করতে হবে। এবং এটি খুব কঠিন, এটি এমন নয় যে এটি খুব সহজেই দূর হয়ে যাবে এবং তোমার কালকেই বিয়ে হয়ে যাবে, এমন এটি হবে না। এটি খুবই কিন্তু কঠিন। কিন্তু যদি এরকম তোমাদের জন্মকুণ্ডলিতে থাকে, তাহলে আর দেরি করবে না, দ্রুত থেকে দ্রুত বিয়ের জন্য জ্যোতিষতান্ত্রিকের তোমরা পরামর্শ নেবে। এবার যেটি বিষয় সেটি হচ্ছে যে বহু কারোর বিয়ে ঠিক হয়ে গিয়েছিল, কিন্তু লকডাউনে তোমাদের চাকুরি তোমরা হারিয়েছ, অথবা ব্যবসা ক্ষেত্রে বিভিন্ন প্রকারের সমস্যা হচ্ছে এবং বিয়েটা ভেঙে গিয়েছে। আগে তোমার 70,000, 80,000, 1 লাখ, 1.5 লাখ, 2 লাখ ইনকাম ছিল, বা 40-50 হাজার টাকা ইনকাম ছিল। কিন্তু কি হয়েছে, এখন সেটা নেই। এখন সেটা কি হয়েছে, এখন সেটা নেই, এখন অসুবিধা হয়ে গেছে। এবং যে কারণে তখন বিয়েটা ঠিক হয়ে গিয়েছিল, যে পাত্রীপক্ষ জানতো যে তোমার আয় হচ্ছে 65,000 কিংবা 40,000 কিংবা 70,000, 1 লাখ, 1.5 লাখ, 2 লাখ, কিন্তু সেই জবটা বা সেই ইনকামটা তোমার কাছে নেই। এরকম সমস্যা কেউ এরকম সমস্যা নিয়ে বর্তমানে আসছে। তো এই যে অনিশ্চিত জীবন, এক তো তোমার সেই ইনকামটা ফিরে পেতে হবে, আর দ্বিতীয়ত তোমার বয়সটা বেড়ে যাচ্ছে, তোমার বিয়েটাও একান্তভাবে প্রয়োজন। তো দেখো, যখন তোমার জন্মকুণ্ডলিতে 2-এর বেশি গ্রহ নিচস্থ হয়ে যাবে, যখন তোমার জন্মকুণ্ডলিতে 2টির বেশি গ্রহ নিচস্থ হয়ে যাবে এবং রবি এবং শুক্র একই ঘরে অবস্থান করবে, তখন তুমি জানবে যে তোমার আয় এরকম অনেক ওপর থেকে একদম 0-তে চলে আসতে পারে, বা মাইনাসেও চলে যেতে পারে। দেখো কার কার জন্মকুণ্ডলিতে রবি এবং শুক্র একসাথে আছে। রবি এবং শুক্র যদি একসাথে থাকে তোমার জন্মকুণ্ডলিতে, আর যদি তা 15 ডিগ্রির কম হয় দুজনের মধ্যে দূরত্ব, অর্থাৎ রবি আছে ধরো 9 ডিগ্রিতে আর শুক্র আছে 14 ডিগ্রিতে, অর্থাৎ এদের মধ্যে মাত্র 6 ডিগ্রি পার্থক্য, 15 ডিগ্রি থেকে কম, তাহলে কি হয়েছে, রবির তীব্র তেজে শুক্র এখানে কম্বাস্ট হয়েছে, এখানে শুক্র দাহ্য হয়েছে, এবং এটি একটি দারিদ্র্য যোগে, এটি একটি ভয়ানক দারিদ্র্য যোগের সৃষ্টি করেছে।
তাহলে তুমি তোমার সে আয়কে ফিরে পাওয়ার জন্য এবং তার সাথে যদি দুটো গ্রহ যদি নিচস্থ থাকে, তাহলে তোমার হয়তো আজকে দিনে তুমি দেখছো তোমার আয় 0, কিন্তু 3 মাস 6 মাস 1 বছর আগে তোমার আয় ছিল 1,77,000 পার মান্থ, নট এনাম। আর আজকে হয়ে গেছে মাত্র 0। তো যদি এরকম ধরনের তোমার গ্রহ অবস্থান থাকে, তার সাথে দুটি গ্রহ নিচস্থ থাকে, তাহলে এটা তোমার ঘটবে। তোমার আগে আয়টা ফিরে পেতে হবে, কারণ আয় যদি না ফিরে পাও তাহলে তুমি কি করে তুমি একজন তুমি কিভাবে তুমি সেই সম্বন্ধটা করবে, তুমি কি পরিচয় দেবে যে তোমার আয় কত টাকা আয় তোমার। তাহলে কি করতে হবে, তোমাকে কিন্তু এই কর্মহীন যোগের তোমাকে কিন্তু গ্রহ শান্তি করতে হবে। সেই জন্য তোমাকে জ্যোতিষ তান্ত্রিকের তোমাকে পরামর্শ নিতে হবে। জন্মকুণ্ডলিতে কি হচ্ছে, তোমার জীবনে তুমি দেখছো যে তোমার আজ থেকে 2.5 বছর আগে তোমার ঠিক মতো প্রমোশন হয়েছে, ইনকাম বেড়েছে, কিন্তু লকডাউন আসতেই তোমার আজকে 2 বছর কোনো প্রমোশন নেই, কোনো প্রকার ইনকাম বাড়ছে না, কিচ্ছু হচ্ছে না। যদি তোমার একাদশপতি দ্বাদশ স্থানে থাকে, দেখো, বা এমন হয়েছে অনেকে, তোমাদের অফিসের অনেকের উন্নতি হয়ে গেছে, তাদের উন্নতি হয়েছে, তাদের প্রমোশন হয়েছে, তাদের ইনকাম ইনক্রিজ করেছে, তোমার করেন। দেখো, যদি তোমার একাদশপতি দ্বাদশ স্থানে আছে, ব্যয় স্থানে বা দ্বিতীয় বা ষষ্ঠে, বিশেষত যদি 12 নম্বর ঘরে থাকে, তাহলে কি হবে, তোমার আয় কিন্তু বাড়বে না, তোমার কিন্তু প্রমোশন আটকে যাবে বা আটকে গেছে। ধরো, আমি ধরলাম তোমার সিংহ লগ্ন, তো সিংহ লগ্নে তোমার একাদশপতি কে? মিথুন, অর্থাৎ বুধ, অনার অফ দ্য 11th হাউস, তোমার ইনকামে যে তোমার ইনকাম দাতা, সে ধরো এখানে কর্কট রাশিতে, জলজ রাশিতে, এখানে দ্বাদশে রয়েছে। তাহলে কি হবে, তাহলে কিন্তু তোমার প্রমোশনটা হবে না, তাহলে কিন্তু তোমার ইনকামটা কিন্তু ইনক্রিজ করবেই না, থেমে যাবে, এবং তোমাকে ওই একই জায়গায় দাঁড়িয়ে থাকতে হবে, দেখো, বদলে যাচ্ছে অনেক কিছু। লকডাউনের ফলে মানুষের জীবনযাত্রা, বিজনেসের প্রসেস, জবের প্রসেস, অনেক কিছু বদলে গেছে, বদলাবে আরও, এবং খুব তাড়াতাড়ি যে এর অবসান ঘটে যাবে এরকম ঘটবে না। যে 2020-তেই অনেকে মনে করলো যে করোনা বোধহয় চলে গেল, যায়নি। 2021-এও যাচ্ছে না, 22-এও যাবে না, 23-এও যাবে না, ও ট্রেন মাঝে মাঝেই বন্ধ হবে, ঘটবে, এগুলো নানা কিছু ঘটবে, পরিবর্তন, অনেক জবের মধ্যে কিন্তু পরিবর্তন ঘটে গেছে। ডক্টর, উকিল, ইঞ্জিনিয়ার্স, প্রত্যেকেরই কিন্তু কাজের মধ্যে কিন্তু পরিবর্তন আসছে। তো ট্রেন আবার কিন্তু বন্ধ হবে, এগুলো চলবে, এর মধ্যেও মানুষের জীবন জীবিকাকে এগিয়ে নিয়ে যেতে হবে। তো যদি তোমার একাদশপতি দ্বাদশে থাকে, ধরো তোমার হচ্ছে তুলা লগ্ন, তাহলে তোমার একাদশপতিকে, সিংহ হচ্ছে তোমার একাদশ ঘর, তোমার একাদশপতি হচ্ছে রবি,
আর সেই রবি যদি তোমার কন্যা রাশিতে আছে, তাহলে তুমি কি জানবে যে তোমার ইনকামটা বাধাপ্রাপ্ত হবে, ইনকামটা হবে না, সমস্যা হবে, ইনকামটাতে সমস্যা হয়ে যাচ্ছে, বাড়ছে না, বা 3-4 মাসের 6 মাসের স্যালারি ডিউজ থাকবে তোমার, পাবে না তুমি এখন, ওগুলো তুমি পাবে না। এখন কি তুমি পাবে কিনা সন্দেহ আছে। 6 মাসের স্যালারি তুমি লাস্টটাতে 2 মাস পাবে, আর 4 মান্থের স্যালারি তুমি পাবে না তুমি স্যালারি। এরকম যদি গ্রহ অবস্থান থাকে তাহলে কিন্তু বাধা হয়ে যাবে, সেটা কিন্তু হাতে এসেও কিন্তু হাতে আসবে না, হাতে আসার মতো হয়েও আসবে না যদি একাদশপতি দ্বাদশে থাকে। একাদশপতি দ্বাদশে থাকলে এরকম বহু প্রকারের সমস্যা কিন্তু দেখা দেবে। এবার বলি, যাদের তোমাদের মামলা মোকদ্দমা রয়েছে, সিভিল হোক, ক্রিমিনাল হোক, যাদের তোমাদের কোর্টে কেস রয়েছে, মামলা মোকদ্দমা রয়েছে, তাদের এই লকডাউনের ফলে যে অসুবিধেগুলো হচ্ছে, তো সে বিষয়ে বহু কেউ আসো, তোমরা নানা প্রকারের সমস্যা নিয়ে আসো, বা অনেকে প্রশ্ন করো, বা নতুন কোনো মামলা মোকদ্দমা এই সময় করা উচিত কি না, কি বিষয়ে মামলা, কবে তা নিষ্পত্তি হতে পারে, ইত্যাদি বিষয় বলবো। সবার আগে তার আগে বলি, বহু কেউ দেখছো যে তোমার মেয়েকে তুমি বিয়ে দিয়েছো, কিন্তু শ্বশুর বাড়িতে নানাবিধ সমস্যা হচ্ছে, মানে এমন এক অবস্থা যেখানে আর মানে মামলা মোকদ্দমা না গেলে হবেই না, বা মামলা মোকদ্দমাতে যাওয়াটাই জরুরি, বা মামলা মোকদ্দমায় যেতেই হবে, এরকম একটা অবস্থা। তো তোমরা তাতে যাবে কি না দেখো। প্রথম কথা, তোমার মেয়েকে কি তোমরা বিয়ে দেবার আগে জন্মছক মিলিয়ে বিয়ে দিয়েছিলে? তোমার মেয়ের জন্মকুণ্ডলিতে যে বিবাহ বিষয়ে যে অশান্তির যে সমস্যাগুলো ছিল, সেইগুলিকে কি গ্রহ শান্তি করেছিলে? এগুলো খুব ইম্পর্টেন্ট কিন্তু প্রশ্ন, কারণ না হলে কিন্তু এই সমস্যাগুলো দেখা দেবেই। তোমার মেয়ে শিক্ষিতা হোক, এমএসসি করুক, পিএইচডি করুক, এমএ করুক, স্কুল টিচার হোক, উকিল হোক, সে নিজেও উকিল হতে পারে, সে বহু ক্ষেত্রে এরকম হয়, সে নিজে উকিল কিন্তু তার বিবাহিত জীবনে তবু তার কিন্তু সমস্যা। স্কুল টিচার হোক, যে কোনো প্রফেশনে হোক থাক, নার্স হোক, ডক্টর হোক, কিন্তু বিবাহিত জীবনের সমস্যা, বিবাহিত জীবন সুখ শান্তিপূর্ণ নয়। তাহলে একবার দেখো, যারা এখনো পর্যন্ত বিয়ে দাওনি তারা একবার মিলিয়ে দেখো, কারণ দেবার পর যখন অশান্তি ঘটবে, মামলা মোকদ্দমা, তখন কিন্তু ব্যাপারটা খুব জটিল হয়ে যাবে, তখন কিন্তু ওই বাচ্চা মেয়েটির মানে সুখ শান্তি কিন্তু নষ্ট হয়ে যাবে। তো একবার দেখো, যদি তোমার মেয়ের জন্মকুণ্ডলিতে যেখানে লগ্ন আছে, সেখানে মঙ্গল বসে আছে, যে কোনো গ্রহের সাথে থাক, সে শনির সাথে থাক, রাহুর সাথে থাক, তাহলে তো ব্যাপার অত্যন্ত জটিল, বা সে বৃহস্পতির সাথেই থাক, কিন্তু মঙ্গল বসে আছে লগ্নে, অথবা দ্বিতীয় লগ্ন থেকে অ্যান্টিক্লক 2 নম্বর ঘরে, অথবা চতুর্থে 4 নম্বর ঘরে, অথবা 6 নম্বর ঘরে, অথবা 7 নম্বর ঘরে, অথবা 8 নম্বর ঘরে, অথবা 12 নম্বর ঘরে, সমস্যা আছেই আছে। সেখানে কিন্তু বিবাহিত জীবনে সমস্যা হবে, জটিল আছে সমস্যা। তারা খুব ভালো ইঞ্জিনিয়ার হতে পারে,
তারা খুব ভালো সেলফ লেডি হতে পারে, স্কুল টিচার হতে পারে, ডক্টর হতে পারে, নার্স হতে পারে, বলবে খুব খুব বেশি বলবে, স্পষ্ট বেশি বলে, সুবক্তা হতে পারে। কিন্তু বিবাহিত জীবন কিন্তু সমস্যা করবে। বিবাহিত জীবনের ভাষা কিন্তু মিষ্টি, সাংসারিক জীবনের ভাষা কিন্তু মিষ্টি হবে না, সেক্ষেত্রে কিন্তু সমস্যা হবে, এটা তোমাকে একবার দেখে নিতে হবে। তার সাথে বহুবিধ আরও জন্ম গ্রহ অবস্থান নির্ভর করে। ইন্টারনেটে অনেকে ম্যাচমেকিং করে নেয়, একাই ছেলেরটা দেখে নিল, মেয়েরটা দেখে নিল, পয়েন্টও দেখে নিল, হলো ব্যাস ম্যাচ হয়ে গেছে। এটি হলো, তুমি একজন যদি কেমিস্ট না হও বা তুমি একজন ডক্টর না হও, তুমি একটি ইসিজি সফটওয়্যার নিলে, তুমি ইইজি সফটওয়্যার নিলে, আর তুমি তাতে কিছু ডেটা ইনপুট করলে, নিজে সব কিছু দেখে নিলে। ব্যাপারটা এতই মারাত্মক যে ম্যাচ করার পরেও বিয়ে ভেঙে যায় 74% ক্ষেত্রে, 74.21% ক্ষেত্রে দেখা যায় ম্যাচমেকিং তো ম্যাচ করে গেছে, কিন্তু বিবাহিত জীবন ম্যাচ করেনি, সেটা ভেঙে গেছে। তাই বিবাহের আগে জানতে হবে যে বেনিফিক্স কি মেলিফিক্স। সাধারণত 92.84% মানুষ ইমোশনাল ডিসিশন নেয়, অর্থাৎ তারা যদি হাজার জানে এটি মিলছে না, মিলবে না, তারপরেও বা তারা সেটিকে হয়তো বা বুঝতে পারে না, বা অনেকে বুঝতে পারে যে হ্যাঁ এখন থেকে অনেক কিছু মিসম্যাচ হয়ে যাচ্ছে, কিন্তু ইমোশনাল এতটাই অ্যাটাচমেন্ট হয়ে পড়ে যে তারা ইমোশনালি বিয়েটা করবেই। সাধারণত 94.82% মানুষ করেই ফেলে, ওরা থামে না, তারা করবে। 7%-এর মানুষের মতো 6 মানুষ তারা ইমোশনাল সিদ্ধান্ত নেয় না, তারা প্র্যাকটিক্যাল সিদ্ধান্ত নেয় যে আজকে ভালো লাগছে, কালকে লাগবে না, ম্যাচ হচ্ছে না, সুতরাং আমি এটা করব না, বা আমি এখন থেকেই বুঝতে পারছি অনেক কিছুতে আনবান হয়ে যাচ্ছে, মিলছে না, তারা করে না। কিন্তু বেশিরভাগ মানুষ করে ফেলবার পরেও তারা কিন্তু ফ্যামিলি প্ল্যানিংয়ের ক্ষেত্রে কিন্তু তারা ভাবে না, খুব তাড়াতাড়ি সন্তান নিয়ে নেয়, একটি বা দুটি সন্তান হয়ে যায় 4 বছর থেকে 6 বছরের মধ্যে। এবার তখন সেপারেশনের পর্যায় শুরু হয় এবং 7-8 বছরের মধ্যে পুরোই তারা আলাদা হয়ে যায়, সেপারেট হয়ে যায়, এবং দেখা যায় যে তখন তাদের একটি বা দুটি সন্তান থাকে। তো সন্তানরা সেই অসুবিধেগুলো সাফারটা করে সন্তানরা, এবং তখন তার জীবনে সেই যে পেরেন্টস আর কি, যে পাত্রপাত্রী যে দম্পতি, তখন তারা কিন্তু আলাদা অ্যাঙ্গেলে সিদ্ধান্ত নেয়, বা তখন তারা কিন্তু লাভ, ম্যারেজ ইত্যাদিকে আলাদা অ্যাঙ্গেল থেকে দেখে। কিন্তু ততদিনে অনেক দেরি হয়ে যায়, যেটা ঘটার ছিল সেটা তো ঘটেই যায়। বা অনেকে ভাবে যে ফিরবে কি না, আমার সেই প্রেম, আমার সেই স্বামী, আমার সেই স্ত্রী, আমার সেই প্রেমিকা, আমার সেই প্রেমিক কামব্যাক করবে কি না। তো তাই নিয়ে আমি অন্য একদিন আলোচনা করব, আজকে আর একদমই সময় নেই, আগামী দিন আবার দেখা হবে। সকলে ভালো থাকো, মনকে স্থির করে বলো হরি ওম নমঃ শিবায়।